আচ্ছা, ভাবুন তো ১৯৪০ সালের একটা আধ্যাত্মিক পত্রিকা আজকের দিনে আমাদের কি শেখাতে পারে। চলুন, অখণ্ড জ্যোতি নামের এই পত্রিকার পাতা উল্টে দেখি, এমন কিছু জ্ঞান খুঁজে বের করি যা আজও আমাদের জীবনের মানে খুঁজে পেতে সাহায্য করতে পারে। আর এই সংখ্যার যে গভীর ভাবনাগুলো সেগুলো এসেছে যুগ ঋষি পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যর কাছ থেকে। তিনি ছিলেন একাধারে একজন দূরদর্শী লেখক এবং চিন্তাবিদ। পত্রিকাটা শুরুই হচ্ছে একটা ভীষণ শক্তিশালী কথা দিয়ে, যা আমাদের আত্ম আবিষ্কারের পথে প্রথম আর সবচেয়ে বড় বাধাটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আর সেটা হলো সন্দেহ। চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। আমরা এই পুরো বিষয়টাকে 5টা ধাপে দেখব, মানে একটা যাত্রার মতো করে। শুরুটা হবে বাইরের কোনো অবলম্বন খোঁজা দিয়ে, আর শেষ হবে নিজের ভেতরেই এক বিশাল সংযোগ আবিষ্কারের মধ্য দিয়ে। তো আমাদের সবার যাত্রাটা কিন্তু শুরু হয় ঠিক একই জায়গা থেকে। জীবনের এই যে এত অনিশ্চয়তা, এর মধ্যে আমরা সবাই এমন কিছু একটা খুঁজি যাকে আঁকড়ে ধরে এগোনো যায়। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে জীবনে এত চ্যালেঞ্জ, এত সমস্যা, এর মধ্যে সত্যিকারের, মানে যাকে বলে একদম অবিচল একটা সাপোর্ট, সেটা কোথায় পাওয়া যাবে? এই খোঁজটা কিন্তু আমাদের সবার, তাই না? এখানে বলা হচ্ছে এর প্রথম পদক্ষেপটাই হলো প্রার্থনা। কিন্তু প্রার্থনা মানে শুধু কিছু চাওয়া নয়, বরং এটাকে বলা হয়েছে ভেতরের জগতের সাথে সংযোগ তৈরির একটা শক্তিশালী উপায়, নিজেকে গুছিয়ে নেওয়ার একটা পদ্ধতি। যখন প্রার্থনার মাধ্যমে ভেতরের জগৎটা একটু গুছিয়ে আসে, তখন কি হয় বলুন তো? তখন ফোকাসটা স্বাভাবিকভাবেই বাইরে থেকে সরে এসে নিজের ভেতরে চলে আসে। আর ঠিক এখান থেকেই শুরু হয় আমাদের ভেতরের শক্তিকে আবিষ্কার করার আসল জার্নিটা। আর এখানে এই পত্রিকাটার একেবারে মূল কথাটা সামনে আসে, সেটা হলো আসল শক্তির উৎস কিন্তু বাইরে কোথাও নেই, ওটা আমাদের প্রত্যেকের ভেতরেই রয়েছে। এটা আমাদের এক সহজাত ক্ষমতা। তবে এটা শুধু মুখে বলার মতো কোনো বিশ্বাস নয়, এটা একটা সক্রিয় অনুশীলন। একে বলা হচ্ছে আত্মশক্তি বিকাশ, মানে সচেতনভাবে নিজের ভেতরের এই শক্তিটাকে জাগিয়ে তোলার একটা প্রক্রিয়া। বেশ, ভেতরের শক্তি তো খুঁজে পাওয়া গেল, কিন্তু প্রশ্ন হলো, এই শক্তিকে কাজে লাগিয়ে বাইরের এই জটিল জগতের সঙ্গে বোঝাপড়াটা হবে কিভাবে? ব্যাপারটা বোঝানোর জন্য সেই সময়ের দুটো ভিন্ন পথের কথা ভাবা যেতে পারে। একদিকে যেমন বস্তুগত জগতের নানা আবিষ্কার, অন্যদিকে তেমন আধ্যাত্মিক জগতের গভীরতা। দুটো পথ, কিন্তু দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা। এখানে এমন একটা কথা বলা হয়েছে যা আমাদের চেনা চিন্তাভাবনাকে একেবারে নাড়িয়ে দিতে পারে। বলা হচ্ছে দারিদ্র্যের মতো কঠিন পরিস্থিতিও নাকি আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়ে উঠতে পারে। এটা আমাদের সহনশীলতা বাড়ায়, ভেতর থেকে আরও শক্তিশালী করে তোলে। আর এই ভাবনাটাই আমাদের একটা খুব বাস্তব প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, আমরা ভালো কাজ কেন করব? এই পৃথিবীতে সততা আর নৈতিকতার আসল উদ্দেশ্যটা কি? দেখুন, শুধু তত্ত্বকথা জানলে তো হবে না, সেটাকে জীবনে কাজেও লাগাতে হবে, তাই না? তাই এই সাধকের যাত্রাপথে কিছু নির্দিষ্ট সরঞ্জাম বা পদ্ধতির কথাও এখানে বলা হয়েছে। ভেতরে শক্তি বিকাশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা অনুশীলন হল ধ্যান। আর এই পত্রিকাটিতে ধাপে ধাপে এর একটা পরিষ্কার নির্দেশিকা দেওয়া আছে। এখানে আরও একটা খুব শক্তিশালী টুলের কথা বলা হয়েছে, আর সেটা হলো নীরবতা, মানে মৌন থাকা। এটাকে শুধু চুপ করে থাকা হিসেবে দেখা হচ্ছে না, বরং আত্মনিয়ন্ত্রণের জন্য একটা দারুণ শক্তিশালী অনুশীলন হিসেবে তুলে ধরা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই যাত্রাপথটা যে সবসময় মসৃণ হবে না, সেটাও কিন্তু এখানে বলা আছে। একজন সাধককে যে অনেক বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, আর ভেতরের বাধাগুলোর বিরুদ্ধে সবসময় সতর্ক থাকতে হয়, সে কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের এই যাত্রার একেবারে শেষ পর্বে আমরা পৌঁছে যাচ্ছি চূড়ান্ত লক্ষ্যের দিকে, আর সেটা হলো নিজের ব্যক্তিগত চেতনাকে ছাড়িয়ে এক বৃহত্তর চেতনার সঙ্গে যুক্ত হওয়া। পুরো যাত্রাটায় এসে শেষ হচ্ছে একটা গভীর চিরন্তন প্রশ্নে, যা আসলে ব্যক্তিগত আত্মা আর এই বিশ্বব্রহ্মাণ্ডের চেতনার একতার দিকে ইঙ্গিত করে। আর সেই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে একটা নির্দেশের মধ্যে, আর তা হল নিজের পরিচয়কে এই ছোট্ট আমির গণ্ডি থেকে বের করে আনা এবং সমগ্র অস্তিত্বের সাথে একাত্মবোধ করা। তাহলে এই যে পুরো যাত্রার পথটা আমরা দেখলাম, এর থেকে মূল কি বিষয় আমরা শিখলাম? চলুন এক নজরে সংক্ষেপে দেখে নেওয়া যাক। আর একদম শেষে আপনাদের জন্য একটা ভাবনা রেখে যাচ্ছি। আচ্ছা, আমাদের প্রতিদিনের জীবনে এই প্রসারিত সচেতনতা নিয়ে বেঁচে থাকার আসল মানেটা কি হতে পারে?